হ্যালো বন্ধুরা, আবার সবাইকে একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আইএনডি টেকজন ইউটিউব চ্যানেলের যে আমরা শর্ট দিয়ে থাকি, ছোট্ট ছোট্ট 15 সেকেন্ড 30 সেকেন্ড এর শর্টেও আপনারা কমেন্টস করেন। আপনাদের অনেক 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 ধন্যবাদ বন্ধুরা। কিন্তু সেই কমেন্টসের ভিতরে কিছু কমেন্টস এমন থাকে যে ছোট্ট একটা ক্লিপ দেখে আপনারা নিজেরা কনফিউজ হন, বা আমার মনে হয় তো সেই সমস্ত বিষয় নিয়েও আমাদের ভিডিও আনার ইচ্ছা। অ্যাকচুয়ালি ফোনপে, গুগল পে, পেটিএম, ইউপিআই পেমেন্ট বা কিউআর কোড স্ক্যান করে কেন বিজনেস করবেন না, কোন ট্রানজ্যাকশান করা যেতে পারে, কেন ইউপিআই এসেছে, আমাদের আলাদা ভিডিও বানানো আছে। তাই শর্ট দেখার সাথে সাথে চ্যানেলে আসুন, নতুন হলে সাবস্ক্রাইব করুন, ভিডিও দেখুন। অনেক ধরনের ভিডিও বানানো আছে, প্রায় 270-এর উপর ভিডিও হয়ে গেছে আপনাদের জন্য। তবু আমি আরেকবার বলে দিই, ইউপিআই পেমেন্ট সিস্টেম একটা, কোনো কাস্টমার এসে বলল আমাকে ফোনপে গুগল পেতে পয়সা দিয়ে দিন, আর আপনি ক্যাশ ট্রান্সফার করছেন, মানে ক্যাশ উনি আপনাকে দিচ্ছে আর আপনি মানি ট্রান্সফারের জন্য ইউপিআইটা ব্যবহার করলেন, এটা খুব একটা লিগাল নয়। সেভিংস অ্যাকাউন্ট দিয়ে তো করবেনই না, কারেন্ট অ্যাকাউন্ট দিয়েও মানি ট্রান্সফার, আইএমপিএস, এনইএফটি, এই সমস্ত মোডে আপনি ট্রান্সফার করুন। তার জন্য ব্যাংক একটা চার্জ নেয়, 2 টাকা, 5 টাকা, 10 টাকা, যাই হোক, আইএমপিএস চার্জ, এনইএফটি চার্জ, আরটিজিএস চার্জ। কিন্তু ইউপিআইটা এখনও পর্যন্ত ফ্রি। আর আপনি যে সেভিংস বা কারেন্ট অ্যাকাউন্ট দিয়ে ফোনপে গুগল পে দিয়ে করছেন কারোর কিউআর কোড স্ক্যান করে, ওটা কিন্তু তখন সফটওয়্যার বা ডিপার্টমেন্ট বুঝতে পারছে না যেটা আপনি ব্যবসা করলেন। কিন্তু আলটিমেটলি আপনার সেভিংস বা কারেন্ট অ্যাকাউন্টে আলাদা আলাদা কাস্টমারের অ্যাকাউন্টে, আলাদা আলাদা মানুষের, প্রচুর মানুষের অ্যাকাউন্টে যদি প্রচুর ট্রানজ্যাকশান হয়, জেলে পর্যন্ত যেতে পারেন, বড় ফাইন লাগতে পারে। কারণ ইউপিআই কিউআর কোড বা ইউপিআই পেমেন্ট কাস্টমারদের করে ব্যবসা করার জন্য ইউপিআই নয়। আপনি নিজে ইউপিআই করুন পার্সোনাল ইউজের জন্য। আপনি কোনো জিনিস কিনে এনেছেন, কোনো হোলসেলার, তার একটা মার্চেন্ট কিউআর কোড আছে, পেমেন্ট করুন, কোনো অসুবিধা নেই। আপনি কোনো জিনিস বিক্রি করেছেন, কেউ আপনাকে মার্চেন্ট কিউআর কোডে বা বিজনেস কিউআর কোডে পেমেন্ট করছে, একদম লিগাল, এগুলো করুন। ডিএমটির সাবস্টিটিউট ইউপিআই ইউজ করবেন না, এটা আমার ক্লিয়ার কথা, এবং আশা করি আপনারা আগেও বুঝেছেন, এবারও বুঝতে পারলেন। এবারে চলে আসি ব্যাংকিং সিস্টেমের কিছু কথা নিয়ে। ট্র্যাডিশনাল যে ব্যাংক আমাদের ভারতবর্ষে আছে, সেগুলোকে অ্যাকচুয়ালি কমার্শিয়াল ব্যাংক বলা হয়ে থাকে। 4 প্রকারের সেরকম কমার্শিয়াল ব্যাংক আছে, আমরা কথা বলবো। পেমেন্ট ব্যাংক, স্মল ফাইন্যান্স ব্যাংক ব্যাংকিংয়ের ফিউচারকে একটা নতুন মাত্রা দিতে পারে, আমরা আগের ভিডিওতে বলেছি। কেন বললাম সেই নিয়েও আমরা কথা বলবো এবং ডিসক্রিপশানে লিঙ্কগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করব, স্ক্রিনশটও দেওয়ার চেষ্টা করব। আরবিআইয়ের একটা অফিসিয়াল পেজ, যেখানে রেজিস্ট্রেশন লাইসেন্সিং গাইডলাইন্সে লেখা আছে, the payment banks will be registered as a public limited company under the Companies Act 2013 and licensed under section 22 of Banking Regulation Act 1949। 1949-এর ব্যাংকিং রেগুলেশন অ্যাক্টেই সমস্ত ব্যাংক রেজিস্টার্ড, সেটা পাবলিক সেক্টর হোক, প্রাইভেট সেক্টর হোক, পেমেন্ট ব্যাংক হোক বা স্মল ফাইন্যান্স ব্যাংক। তো প্রাইভেট সেক্টর আর পাবলিক সেক্টর নিয়ে আমরা তো মোটামুটি জানি। পেমেন্ট ব্যাংক যে কটা আছে, সমস্ত পেমেন্ট ব্যাংক পাবলিক লিমিটেড কোম্পানি হিসাবে 2013 2049-এর রুলস অ্যান্ড রেগুলেশন 22 নম্বর সেকশন মেনে কিন্তু রেজিস্টার্ড। স্মল ফাইন্যান্স ব্যাংকও ঠিক তাই, শুধু এদের কাজকর্মের মধ্যে খানিকটা পার্থক্য আছে। কি সেটা নিয়েও আমরা আলোচনা করব ফিনো পেমেন্ট ব্যাংক, এনএসডিএল পেমেন্ট ব্যাংক, ফিনকেয়ার স্মল ফাইন্যান্স ব্যাংক, উজ্জীবন স্মল ফাইন্যান্স ব্যাংক। এদের রেফারেন্স টেনে আমরা কম্প্যারিজন করব কোন ব্যাংকের অ্যাকাউন্ট খুললে আপনার সুবিধাটা বেশি হয়। আমি এখানে সেই সমস্ত বিজনেসকে ইনক্লুড করতে চাইছি না যেখানে ক্যাশ আপনার বেশি জমা দেওয়া হয়, মানে আপনার দোকানে এমন একটা মুদিখানার ব্যবসা, হার্ডওয়্যারের ব্যবসা, ওনাদেরকে আমি এই ফাইন্যান্স বা পেমেন্ট ব্যাংকের জন্য রিকমেন্ড করব না। যদিও আছে, ব্যবসা করছে, কোনো অসুবিধা নেই। ভ্যারাইটি অফ অ্যাকাউন্টে পেমেন্ট ব্যাংক বা স্মল ফাইন্যান্স ব্যাংকে যদি আপনার আশেপাশে ব্রাঞ্চ থাকে, যেহেতু ব্রাঞ্চটা কম আছে, যদি আশেপাশে ব্রাঞ্চ থাকে তো ট্র্যাডিশনাল পাবলিক সেক্টর বা প্রাইভেট সেক্টর ব্যাংকের থেকে কোনো অংশে কম যায় না স্মল ফাইন্যান্স ব্যাংক, পেমেন্ট ব্যাংকও কম যায় না। যদিও পেমেন্ট ব্যাংক বিভিন্ন ক্রেডিট লাইন দেওয়া কোম্পানি বা লোন দেওয়া কোম্পানির সাথে টাই আপ করে আলটিমেটলি ইনডাইরেক্টলি ব্যবসা কিন্তু চালাচ্ছে। এই সমস্ত বিষয়গুলো আপনারা জানেন, আমরা আরেকবার তার উপরে আলোকপাত করে আপনাদের সাথে জাস্ট একটা আলোচনা করছি। বন্ধুরা, স্ক্রিনশট দিয়ে দেওয়ার চেষ্টা করব। পেমেন্ট ব্যাংকস আর আ নিউ মডেল অফ ব্যাংকস কনসেপ্টেড বাই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া হুইচ ক্যান নট ইস্যু ক্রেডিট দিতে পারে না, যেটা স্মল ফাইন্যান্স ব্যাংক দিতে পারে। এই জন্য ফিনো পেমেন্ট ব্যাংক স্মল ফাইন্যান্স ব্যাংক হয়ে যাচ্ছে বা অ্যাপ্লাই করেছে, এরকম একটা ভিডিও আমরাও বানিয়েছিলাম। এটা একটা ফ্যাসিলিটিস পেয়ে যাবে। দিস ব্যাংকস ক্যান অ্যাকসেপ্ট
আর রেস্ট্রিক্টেড ডিপোজিট, দিনের শেষে 2 লাখের উপরে যেন ব্যালেন্স আপনার না যায় পেমেন্ট ব্যাংকের ক্ষেত্রে। স্মল ফাইন্যান্স ব্যাংকের ক্ষেত্রে একটু ওপরে এবং আরও সুবিধা আছে আমরা বলবো, হুইচ ইজ কারেন্টলি লিমিটেড 2 লাখ পার কাস্টমার অ্যান্ড মে বি ইনক্রিজড ফার্দার। এই পেমেন্ট ব্যাংকের ক্ষেত্রে যেমন আমরা ফিনোর ক্ষেত্রে দেখেছি সুইপ অ্যাকাউন্ট ফ্যাসিলিটিস বলে একটা সুবিধা আছে। কোনো ট্র্যাডিশনাল ব্যাংক বা স্মল ফাইন্যান্স ব্যাংক বা ভালো একটা ব্যাংক কমার্শিয়াল ব্যাংকের সাথে টাই আপ করে রেখেছে ফিনো। 2 লাখ টাকার উপরে ব্যালেন্স গেলেই সুইপ অ্যাকাউন্ট ফ্যাসিলিটি যদি আপনি নিয়ে থাকেন তো আপনার টেনশন করার কিছু নেই। বন্ধুরা, পেমেন্ট ব্যাংক বা স্মল ফাইন্যান্স ব্যাংক একদম স্পষ্ট অক্ষরে লেখা আছে প্রাইভেট সেক্টর ব্যাংক পাবলিক লিমিটেড কোম্পানি হিসাবে এনাদের জন্ম, লাইসেন্স দিয়েছে আরবিআই। আর একটা কথা আমি আরবিআইয়ের এই পেজগুলো থেকে বুঝতে পেরেছি, অ্যাকচুয়ালি সরকারি পাবলিক সেক্টর বা প্রাইভেট সেক্টর বা পেমেন্ট ব্যাংক স্মল ফাইন্যান্স ব্যাংক এর মেন যে মোটো, যেটা সরকারি ব্যাংক এটা প্রাইভেট ব্যাংক, এটা শেয়ার যে ক্যাপচারিং তার উপরে ডিপেন্ড করে বন্ধুরা। পাবলিক সেক্টর যে 12টা ব্যাংক আছে সেখানে সরকারের গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার শেয়ার হোল্ডিংটা অনেক বেশি, সেই জন্য ওখানে কন্ট্রোলটা বেশি। প্রাইভেট সেক্টর ব্যাংকে সরকারের অতটা শেয়ার ওখানে নেই। আর পেমেন্ট ব্যাংক আর স্মল ফাইন্যান্স ব্যাংকে সরকার কোনো শেয়ার রাখতেও চায় না, রাখলেও খুব একদম অল্প পরিমাণে। এটাই হচ্ছে সরকারি বা প্রাইভেট ব্যাংকের অ্যাকচুয়ালি পার্থক্য। আরবিআই অ্যাপ্রুভ সমস্ত ব্যাংক সমানভাবে তাদের নিজস্ব ক্যাটাগরিতে বিশ্বস্ত জায়গায় রয়েছে। আর কোনো ব্যাংক যদি কোনো দিন লসে যায় সেটা আমাদের বা আপনাদের মতো বা বিদেশে ভেগে যাওয়া অনেক পাবলিকের জন্য বা করাপ্টেড ব্যাংক অফিসিয়ালদের জন্যই হবে। কারণ নিয়মের বাইরে গিয়ে লোন দিলাম, যেমন আইসিআইসিআই ব্যাংকের কেউ সাসপেন্ড রয়েছে বা কিছু হয়েছে, কেস টেস হয়েছে কত 100 কোটি টাকার, এমন কোম্পানিকে লোন দিয়েছে যে কোম্পানিতে তার হাজব্যান্ডই ডিরেক্টর, মানে ইললিগাল পথে। তো আমরা যদি কোনো দোকানে প্রচুর বাকি নিয়ে পয়সা ফেরত না দিই তো দোকান তো বন্ধ হবে, মানে বন্ধ করতে হবে। ব্যাংকের ক্ষেত্রেও ঠিক তাই। এই জন্যই আরবিআইয়ের রুলস অ্যান্ড রেগুলেশন মেনে অনেক কিছু মেনে ব্যাংকগুলো চলে। যেটা আমরা বন্ধুরা বলার চেষ্টা করছিলাম, টাইপস অফ ব্যাংকস। ইন্ডিয়ান ব্যাংকস আর ক্যাটাগরাইজড ইন্টু 4 মেজর টাইপ। কমার্শিয়াল ব্যাংক, দেয়ার আর 4 ক্লাসিফাইড ইন্টু পাবলিক সেক্টর ব্যাংক, প্রাইভেট সেক্টর ব্যাংক, রিজনাল রুরাল ব্যাংক, ফরেন ব্যাংকস। এইটাই 4টি কিন্তু মেন ব্যাংক। পাবলিক সেক্টর মানে সরকারের শেয়ার হোল্ডিংটা বেশি, এখানে টোটাল লেখা রয়েছে। মোস্ট অফ স্টক যেটা হয় সেটা হচ্ছে সরকারের হাতে থাকে। প্রাইভেট সেক্টরে প্রাইভেট মানুষের হাতে থাকে, এইচডিএফসি, আইসিআইসিআই। সরকারি বা পাবলিক সেক্টর ব্যাংকের মধ্যে পিএনবি, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া। রিজিওনাল রুরাল ব্যাংক আপনারা জানেন। ফরেন ব্যাংক, বিদেশের অনেক ব্যাংক কিন্তু ভারতবর্ষে ব্যবসা করছে, ভারতের অনেক ব্যাংকও কিন্তু বিদেশে ব্যবসা করে। সেগুলো কি স্ট্যান্ডার্ড চার্টার্ড অ্যাকাউন্ট, আমেরিকান এক্সপ্রেস, সিটি ব্যাংক, আরও আছে, এসবিএম, স্টেট ব্যাংক অফ মরিশিয়াস। এই 4টে কমার্শিয়াল ক্যাটাগরাইজ ব্যাংক, কমার্শিয়াল যে ব্যাংক আছে এই 4টে ক্যাটাগরিতে পড়ে। এরপরে আসে স্মল ফাইন্যান্স ব্যাংক, পেমেন্ট ব্যাংক, কোঅপারেটিভ ব্যাংক। কারণ বন্ধুরা কোঅপারেটিভ ব্যাংক অনেক পুরনো হলেও কোঅপারেটিভ ব্যাংকগুলো এখন বড় বড় ব্যাংকের সাথে পাবলিক সেক্টর বা প্রাইভেট সেক্টরের সাথে টাই আপ করে দিয়েছে। স্মল ফাইন্যান্স ব্যাংক, পেমেন্ট ব্যাংক কিন্তু 2013-14 এরকম টাইমে এসছে, আমি এক্স্যাক্ট টাইমটা বলতে পারছি না, আপনারা কমেন্টস করবেন। যেখানে আরবিআই 1949-এর যে ব্যাংকিং রেগুলেশন গাইডলাইন আছে তার 22 নম্বর সেকশনকে যেখানে ব্যাংকিং লাইসেন্স দেওয়া হয় সেইভাবে কিন্তু দিয়েছে। এবার স্মল ফাইন্যান্স ব্যাংক পেমেন্ট ব্যাংকের থেকে একটু ক্ষমতা বেশি, ডিপোজিট বলুন, উইথড্রল বলুন, ক্রেডিট বলুন, ক্রেডিট কার্ড দেওয়া বলুন, অনেক ক্ষেত্রে। সেই জন্যই আর একটা টাইমের পরে যেমন স্মল ফাইন্যান্স ব্যাংক থেকে আপগ্রেড করার জন্য ফিনো পেমেন্ট ব্যাংক অ্যাপ্লাই করে রেখেছে। তো এটা অন্য কোনো ব্যাংক ইন ফিউচারে করতে পারে। তো সময় পরিবর্তন হচ্ছে, স্ট্রাকচারও পরিবর্তন হতে পারে, আমরা দেখেই যাব হয়তো। বন্ধুরা আরবিআইয়ের একটা পেজ আমরা লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে দেওয়ার চেষ্টা করব, লিঙ্ক, যেখানে ওনারশিপ অফ গভর্নমেন্ট অ্যান্ড প্রাইভেট সেক্টর ব্যাংক 6টা পেজ রয়েছে। আমি মোটামুটি পড়েছি ইংলিশে, আপনাদের মতো অতটা তো স্পেশাল নই আমরা ইংলিশে, তবুও পড়ে যেটা বুঝতে পেরেছি, যেটা আমি আগে বললাম, শেয়ারের যে স্টক তার কন্ট্রোলের ওপর ডিপেন্ড করে সেটা সরকারি, যেটা পাবলিক সেক্টর ব্যাংকের ক্ষেত্রে বেশিটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার হাতে রয়েছে, প্রাইভেট সেক্টর ব্যাংকের ক্ষেত্রে বেশিরভাগটা প্রাইভেট মানুষের হাতে রয়েছে। পেমেন্ট ব্যাংক আর স্মল ফাইন্যান্স ব্যাংক সরকারের আছে কিনা আমি জানি না, আমি খুঁজে পাইনি, আপনারা নিশ্চয়ই কমেন্ট করবেন, আর থাকলেও খুব নগণ্য, কারণ ওটা টোটালি প্রাইভেট। বন্ধুরা কারেন্ট অ্যাকাউন্ট নিয়ে আলোচনা, সেভিংস অ্যাকাউন্ট তো বলেইছি, সেভিংস অ্যাকাউন্ট শুধুমাত্র পয়সা জমার জন্য, সেভিংসের জন্য, সেখানে বিজনেস করবেন না, এটা আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট। করলে ছোটোখাটোতে খুব একটা ইস্যু নেই বন্ধুরা, কিন্তু যদি ব্যবসা বড় হয়ে যায়, কোনোদিন যদি নজরে আসে, এই ছোটোখাটো লেনদেনগুলোও কিন্তু হিসাব আপনাকে দিতে হবে। আবার বলছি, ডিএমটি বা মানি ট্রান্সফারের সাবস্টিটিউট ইউপিআই বা স্ক্যান পে করবেন না। শুধুমাত্র পার্সোনাল ইউজের জন্য আপনি ইউপিআই ইউজ করবেন।
পার্সোনাল ইউজ মানে আপনি কোনো জিনিস কিনেছেন, পেমেন্ট করলেন, কেউ আপনার কাছ থেকে জিনিস কিনেছে, আপনি কিউআর কোডে পেমেন্ট নিলেন। ডিএমটির সাবস্টিটিউট নয়। ফিনো পেমেন্ট ব্যাংক সব থেকে প্রথমে চলে আসে। সম্পূর্ণ কারেন্ট অ্যাকাউন্ট আর প্রগতি কারেন্ট অ্যাকাউন্ট দুটো ভ্যারাইটি রয়েছে। ফিনকেয়ার স্মল ফাইন্যান্স ব্যাংকের কারেন্ট অ্যাকাউন্ট রয়েছে। এনএসডিএল পেমেন্ট ব্যাংকের কারেন্ট অ্যাকাউন্ট রয়েছে 50,000 টাকা মেনটেনেন্স। ফিনো পেমেন্ট ব্যাংকে এত মেনটেনেন্স না, আমরা আলোচনা করব। আর উজ্জীবন স্মল ফাইন্যান্স ব্যাংকের 25,000 50,000 এর কারেন্ট অ্যাকাউন্টও আছে মেনটেনেন্স, কিন্তু 5,000-এর মেনটেনেন্সও কারেন্ট অ্যাকাউন্ট আছে। আর আপনাদের মতো আমাদের মতো ছোটো ছোটো বিজনেসম্যান ভালো আকারের বিজনেস করতে পারে। সেগুলো কি, স্কিপ না করে ভিডিওটা দেখুন। আর এখনও পর্যন্ত যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন, ভালোবাসা দিয়ে পাশে থাকার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন। বন্ধুরা, আমরা প্রথমেই চলে আসবো এনএসডিএল পেমেন্ট ব্যাংক এর জিফি এরকম কিছু টাইপের একটা কারেন্ট অ্যাকাউন্ট আছে। সেখানে মিনিমাম এভারেজ মান্থলি ব্যালেন্স এএমবি 50,000 টাকা, ম্যাক্সিমাম ব্যালেন্স 2 লক্ষ টাকা। এখানে কিন্তু সুইপ অ্যাকাউন্ট ফ্যাসিলিটিস নেই, মানে অন্য কোনো ব্যাংকের সাথে এনাদের টাই আপ নেই যে আপনার 2 লাখ টাকার উপরে যদি ব্যালেন্স যায় তাহলে কিন্তু আপনি অন্য ব্যাংকে সেটা শিফট হয়ে যাবে অটোমেটিক্যালি, যেহেতু আপনি পারমিশন আগে থেকে দিয়ে রেখেছেন, আর তার উপর একটা ইন্টারেস্টও পাওয়া যাবে। নন মেনটেন্যান্স ব্যালেন্স চার্জ 1,000 প্লাস জিএসটি, মানে প্রায় 1,180 টাকা। ইনিশিয়াল ডিপোজিট 50,000 টাকা। একটা কারেন্ট অ্যাকাউন্ট এনএসডিএল এর খুলতে হলে খুলবেন কি খুলবেন না, ভালো কি মন্দ আপনারা বুঝতেও পারেন, আর কমেন্ট সেকশন খোলা রয়েছে। বন্ধুরা, এনএসডিএল পেমেন্ট ব্যাংকের যে আইএমপিএস, আরটিজিএস বা এনইএফটি রয়েছে, যদি ইনওয়ার্ড আপনি পয়সা নেন ফ্রি অফ কস্ট, যদি আপনি পয়সা পাঠান সেটা এনএসডিএল পেমেন্ট ব্যাংকের মধ্যে কিন্তু ফ্রি অফ কস্ট। আর আইএমপিএস 25টা ট্রানজাকশান অন্য ব্যাংকে, মানে উইদাউট এনএসডিএল অন্য ব্যাংকে কিন্তু 25টা ফ্রি, 25টার পরে ফ্রি লিমিট কিন্তু শেষ। সেখানে 1 লাখ টাকার পর্যন্ত 5 টাকা প্লাস জিএসটি, 2 লাখ টাকা পর্যন্ত 15 টাকা প্লাস জিএসটি, 5 লাখ টাকা পর্যন্ত 25 টাকা প্লাস জিএসটি কিন্তু আপনাকে চার্জ দিতে হবে পার ট্রানজাকশানে। সেটা যদি আপনি 5-10 হাজার করেন তবুও 5 প্লাস জিএসটি, আবার যদি 1 লাখ টাকা পর্যন্ত করেন তবু প্লাস 5 প্লাস জিএসটি। এনইএফটি 50টা ট্রানজাকশান ফ্রি, তারপরের লিমিটে কিন্তু স্ল্যাব আছে। 10,000 পর্যন্ত 2.5 টাকা প্লাস জিএসটি, 1 লাখ টাকা পর্যন্ত 5 টাকা প্লাস জিএসটি, 2 লাখ টাকা পর্যন্ত 15 টাকা প্লাস জিএসটি, 2 লাখের উপরে 25 টাকা প্লাস জিএসটি এনইএফটি। আরটিজিএসের ক্ষেত্রে 2 লাখ থেকে 5 লাখ 30 টাকা প্লাস জিএসটি, যেহেতু এর নিচে আরটিজিএস হয় না। আর 5 লাখ টাকার উপরে গেলে 50 টাকা প্লাস জিএসটি। বন্ধুরা, এনএসডিএল পেমেন্ট ব্যাংকের যদি ক্যাশ ডিপোজিটের কথা বলেন, 5টা ট্রানজাকশান প্রত্যেক মাসে ফ্রি বা 2.5 লাখ টাকা, যেটা আগে হয়ে যাবে সেটা। তারপরে 1,000 টাকায় 3 টাকা কিন্তু 3 টাকা প্লাস জিএসটি চার্জ লাগে। তো এইরকম চার্জ কিন্তু এনএসডিএল পেমেন্ট ব্যাংকে রয়েছে। আমার মনে হয়েছে এনএসডিএল পেমেন্ট ব্যাংকের চার্জ কারেন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে একটু বেশি। এখনই বোধহয় ওরকম অ্যাকাউন্টে আপনার যাওয়ার দরকার নেই, কারণ আমরা এখনই আলোচনা করব ফিনো পেমেন্ট ব্যাংক, উজ্জীবন স্মল ফাইন্যান্স ব্যাংক। তার আগে আরেকটা বড় অ্যাকাউন্ট আলোচনা করে নেই, ফিনকেয়ার স্মল ফাইন্যান্স ব্যাংক। 24/7 ক্যাশ ডিপোজিট। ফিনকেয়ারের যে কোনো এটিএমে আপনি করতে পারেন, ব্রাঞ্চে গিয়েও করতে পারেন। আনলিমিটেড ক্যাশ ট্রানজাকশান, এভারেজ মান্থলি ব্যালেন্স 1 লাখ টাকা। আর যদি 50,000 হয় তাহলে কিন্তু কিছু টার্মস অ্যান্ড কন্ডিশনস আছে। আনলিমিটেড ফ্রি ট্রানজাকশান, এনইএফটি, আরটিজিএস সব কিছু। তো এত লাখ টাকা কিন্তু এই সমস্ত স্মল ফাইন্যান্স ব্যাংকের এই ডেবিট কার্ডটা দেখলে কিন্তু একদম মাথা ঘুরে যাবে। প্রিমিয়ার রূপে প্ল্যাটিনাম ডেবিট কার্ড উইথ এক্সিস্টিং অফার্স, যেটা ফিনোর ক্ষেত্রেও রয়েছে। বন্ধুরা, ফিনো কারেন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে যদি সম্পূর্ণ কারেন্ট অ্যাকাউন্টে আমরা যাই, দেখতে পাবো ফিনোর পেজ খুলতে খুলতে ফিনো একটু লোড ধীরে নেয়, খুবই আস্তে আস্তে চলে। আমার নেটও স্লো হতে পারে বা ওদের ওয়েবসাইটও একটু স্লো হতে পারে, কমেন্ট সেকশনে আপনারা বলবেন। উজ্জীবন স্মল ফাইন্যান্স ব্যাংক রেগুলার কারেন্ট অ্যাকাউন্ট আছে, যেখানে আপনার মতো আমাদের মতো ছোট বা মাঝারি টাইপের বিজনেসম্যান ফ্রি ক্যাশ ডিপোজিট আপ টু 1.5 লাখ টাকা পার মান্থ উজ্জীবন স্মল ফাইন্যান্স ব্যাংকের ব্রাঞ্চে। 25টা চেক কিন্তু আপনার ফ্রি পার কোয়ার্টারে। পেমেন্ট অ্যাকসেপ্টেন্স সলিউশন, কিউআর কোড, প্রিন্ট, পয়েন্ট অফ সেল সমস্ত কিছু রয়েছে। এনজয় দ্য বেনিফিটস অফ রুপে ক্লাসিক ডেবিট কার্ড, 2 লাখ টাকার ইন্স্যুরেন্স, 5টা এটিএম ট্রানজাকশান ফ্রি বাইরের। আর ফ্রি হচ্ছে উজ্জীবন স্মল ফাইন্যান্স ব্যাংকের যে এটিএম, সেখানে ফ্রি অফ কস্ট। 50,000 টাকা এটিএম উইথড্রল পার ডে, আর 1 লাখ টাকা শপিং। 50টা ক্যাশ উইথড্রল পার মান্থ ফ্রি উজ্জীবন স্মল ফাইন্যান্স ব্যাংকের ব্রাঞ্চে। ফ্রি মান্থলি স্টেটমেন্ট, ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার, নমিনাল চার্জ এনইএফটি, আরটিজিএস, আইএমপিএস ওই 2 টাকা 4 টাকা 5 টাকা এরকম হবে। ট্রানজাকশান অ্যালার্ট উইথ অ্যাকাউন্ট আপডেটস অন ইউর ফোন 24/7। নন ক্যাশ সার্ভিস, ডিডি বা পিও ট্রানজাকশান নমিনাল কস্টে কিন্তু এই উজ্জীবন স্মল ফাইন্যান্স ব্যাংকে আপনি পেয়ে যাবেন, যদি ব্রাঞ্চ আশেপাশে থাকে। এটা আমার বেস্ট একটা অপরচুনিটিস মনে হয়েছে। এনএসডিএল পেমেন্ট ব্যাংক বা ফিনকেয়ার পেমেন্ট স্মল ফাইন্যান্স ব্যাংক এগুলো আমার একটু ডিমান্ডি মনে হয়েছে, যদিও ফিচার্স হাইফাই। তো যখন কোয়ালিটি আপনি নিতে হবে
আপনার ভালো দিকে যেতে হবে ফিউচারের জন্য যদি ভাবেন। আর যদি মনে হয় না এখন শুরু করি অল্পতে, তো আপনি এই ফিনো পেমেন্ট ব্যাংক বা উজ্জীবন স্মল ফাইন্যান্স ব্যাংক ট্রাই করতে পারেন। এলিজিবিলিটি ইন্ডিভিজুয়ালি, সোল প্রোপাইটারশিপ, পার্টনারশিপ সব সময় করতে পারে। নিড ফর মেনটেন্যান্স অফ মান্থলি এভারেজ ব্যালেন্স 5,000 পার মান্থ। নন মেনটেন্যান্স চার্জ 300 প্লাস জিএসটি পার মান্থ যদি নন মেনটেন্যান্স থাকে। বন্ধুরা এবারে চলে আসি সম্পূর্ণ কারেন্ট অ্যাকাউন্ট, যেখানে কি ফিচার্স, মান্থলি এভারেজ ব্যালেন্স নীল, রিসিভ পেমেন্টস ইউজিং ফিনো ইউপিআই বা কিউআর কোড জিরো কস্ট, ফ্রি ক্যাশ ডিপোজিট লিমিট 5 লাখ 25 ট্রানজাকশন পার মান্থ, ফ্রি ক্যাশ উইথড্রল অ্যাট ফিনো ব্যাংক ব্রাঞ্চেস, ফ্রি এসএমএস অ্যালার্ট, রুপে প্লাটিনাম ডেবিট কার্ড ফ্রি এক্সিস্টিং অফারের সাথে 2 লাখ টাকার ইন্স্যুরেন্স থাকবে। বন্ধুরা ফিনোর যে সবথেকে বড় সুবিধাটা রয়েছে সেটা হচ্ছে সুইপ অ্যাকাউন্ট ফ্যাসিলিটিস। 2 লাখ টাকার উপরে যদি ব্যালেন্স চলে যায় অটোমেটিক্যালি আপনার কনসেন্টের উপর ডিপেন্ড করে যে ব্যাংকের সাথে ফিনোর টাই আপ রয়েছে সেই ব্যাংকে কিন্তু পয়সাগুলো শিফট হয়ে যাবে একদম সিকিউরলি। কারণ যে ব্যাংকের সাথে টাই আপ হয়ে রয়েছে সেটাও আরবিআই অ্যাপ্রুভড কোনো কমার্শিয়াল, পাবলিক সেক্টর, প্রাইভেট সেক্টর বা স্মল ফাইন্যান্স ব্যাংক হতে পারে। তো নিশ্চিন্তে থাকুন, মাঝখানে ফিনো রয়েছে, ইনস্ট্যান্ট ডেবিট কার্ড অ্যাক্টিভেশন, অ্যানুয়াল সাবস্ক্রিপশন চার্জ রয়েছে 700 টাকা, ইনস্ট্যান্ট অ্যাকাউন্ট ওপেনিং, স্পেশাল ডোর স্টেপ ব্যাঙ্কিং ফ্যাসিলিটিস এই সমস্ত কিন্তু রয়েছে। বন্ধুরা ফিনোর যে আরেকটা কারেন্ট অ্যাকাউন্ট রয়েছে প্রগতি কারেন্ট অ্যাকাউন্ট, এই ফিচার্স মোটামুটি একদমই সমান, একদমই। এখানে 700 টাকা ইয়ারলি চার্জেস আপনাকে দিতে হবে, আর ওখানে প্রগতি যেটা অ্যাকাউন্ট রয়েছে সেটা 2000 টাকা মান্থলি এভারেজ ব্যালেন্স, 2000 টাকা মাত্র। তাহলে আর এই 700 টাকা প্লাস জিএসটি আপনাকে ইয়ারলি চার্জ দিতে হবে না। আপনি ডিসাইড করুন 2000 টাকা অ্যাকাউন্টে রেখে কারেন্ট অ্যাকাউন্ট ইউজ করবেন তাহলে প্রগতি, আর যদি 700 টাকা বছরে দিতে চান তাহলে সম্পন্ন। ফিচার্স মোটামুটি 99% একই। আশা করি এই ব্যাংকিং নিয়ে আজকের যে ভিডিওটা একটা ইনফরমেটিভ ভিডিও, মোটামুটি আপনাদের সাথে আলোচনাটা একদম খারাপ হলো না, আমার ভালো লেগেছে। আপনাদের কমেন্ট সেকশানে আপনারা বলবেন। নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি, আর এই ধরনের ভিডিও আরও পেতে কমেন্টস করতে থাকুন। আপনাদের কমেন্টস আমাদের কন্টেন্ট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।